প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা আর্কিমিডিসের সূত্র এবং তার কিছু প্রয়োগ দিয়ে শেষ করেছিলাম। আজ আমরা প্যাসকেলের সূত্র থেকে শুরু করব। তো প্যাসকেল ছিলেন ফরাসি গণিতবিদ, পদার্থবিজ্ঞানী এবং একজন ধর্মবিদ। তিনি প্রথম এই সূত্রটি প্রদান করেছিলেন। আমরা জানি তরল পদার্থ চাপ প্রয়োগ করলে সেটি চারিদিকে সঞ্চালিত হয়। তোমরা একটু চিন্তা করলেই সহজে বুঝতে পারবে এটাই স্বাভাবিক। তার কারণ এই চাপটুকু যদি পুরো তরলে সঞ্চালিত না হয় তাহলে তরলের এক অংশে চাপ বেশি এবং অন্য অংশে চাপ কম থাকবে। কাজেই সেখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করে নিলে একদিক থেকে আরোপিত বল অন্য দিক থেকে আরোপিত বলের বেশি হবে এবং এই বলের কারণে তরলটি প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না চাপ সমানভাবে সমান হয়। তো প্যাসকেল এই বিষয়ে যে সূত্রটি প্রদান করেছিলেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, চিত্র দেখো। এখানে পাত্রে আবদ্ধ তরল আছে, পানি দেওয়া আছে এবং এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে যদি এখানে আমরা চারদিকে চারটি ছিদ্র করে আমরা চারটি পিস্টন বসিয়ে দিয়েছি। দেখো, উপরের পিস্টনটিতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বল প্রয়োগ করা হচ্ছে কিসে? একটা ক্ষেত্রফলের উপরে। তাহলে সৃষ্ট চাপ সেখানে হবে, অর্থাৎ পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ হবে। এখানে যে চাপ হবে সেই চাপ বিন্দুমাত্র না কমে তরলের গায়ে সমানভাবে সঞ্চালিত হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই পরিমাণে চাপ দেওয়া হচ্ছে ঠিক সমানভাবে অপর পিস্টনগুলো চাপ পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থ বাইরে থেকে চাপ দেওয়া হলে, এই যে এখানে যদি আমরা বাইরে থেকে চাপ দেই সেই চাপ পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি এই চিত্রে। এবার এই সূত্রের আমরা গাণিতিক ব্যাখ্যা দিতে চাই। খেয়াল করো, এখানে বল বৃদ্ধিকরণ নীতি, যেটা গাণিতিকভাবে আমরা এই সূত্রের প্রয়োগটা দেখব। এখানে দেখতে পাচ্ছ সিলিন্ডার, দুটি সিলিন্ডার, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2। প্রথম এই C1 সিলিন্ডারে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, অপরদিকে C2 যে সিলিন্ডারটি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল C1-এর চেয়ে অনেক বেশি। এই দুটি সিলিন্ডারকে একটি পাইপের দ্বারা সংযোগ করে দিয়েছি আমরা এবং মাঝখানে হচ্ছে আমরা তরল পদার্থ পানি নিয়েছি। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যদি এখানে প্রথম পিস্টনের ক্ষেত্রফলকে আমরা যদি বলি হচ্ছে A1 আর দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফলকে আমরা যদি বলি A2, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল A2, প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1, আর প্রথম পিস্টনে আমরা যদি F1 বল প্রয়োগ করি এবং দ্বিতীয় পিস্টনে যদি প্রাপ্ত বল F2 হয় তাহলে আমাদের যেই সিচুয়েশানটা দাঁড়াবে সেটা আমরা ম্যাথ করে দেখতে পারবো। তো তার আগে আমরা এখানে খেয়াল করি যে F1 পিস্টনে বল প্রয়োগ করলে F2 পিস্টনে আমরা বল পাচ্ছি। কেন পাচ্ছি? যখন আমরা এখানে বল প্রয়োগ করব তখন চাপ সৃষ্টি হবে। পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ হবে, F1 বাই A1 যদি এটা ক্ষেত্রফল হয় তাহলে সেই চাপ বিন্দুমাত্র না কমে এখানে চলে আসবে। যেহেতু এখানে ক্ষেত্রফল বেশি, এখানে ক্ষেত্রফলটা হচ্ছে এই A1-এর ক্ষেত্রফলের চেয়ে অনেক গুণ বেশি। তাহলে এখানে প্রাপ্ত বল যদি আমি F2 বলি, যদি আমরা বলি তাহলে F2 ইকুয়াল টু P ইন্টু A2 পাবো। তাহলে আমরা যে ম্যাথটা পাবো সেটা আমরা একটা সমীকরণ আকারে লিখতে পারবো। একটু লক্ষ্য করো, এখানে F1 বল প্রয়োগ করছি, পাচ্ছি আমরা F2 বল। তাহলে আমরা যদি এভাবে ধরে নেই যে প্রথম সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, তাহলে A1-এর উপর প্রযুক্ত বলের পরিমাণ যদি F1 হয় তাহলে চাপ হবে P ইকুয়াল টু F1 বাই হচ্ছে A1। দ্বিতীয় সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমার A2 হয় তাহলে A2 ক্ষেত্রফলের উপরে এই চাপ পড়বে, অর্থাৎ P চাপ পড়বে। তাহলে P ইন্টু A2 সেটি হবে A2 এর উপরে প্রাপ্ত বলের পরিমাণ। তার মানে হচ্ছে F2 ইকুয়াল টু হচ্ছে এই P
চাপ ইন্টু হচ্ছে A2। তাহলে আমরা এখান থেকে যদি আমরা পি এর মান বসিয়ে দিই, পি এর মান হচ্ছে F1/A1, তাহলে পি এর মান আমরা বসিয়ে দিচ্ছি F1/A1 ইন্টু হচ্ছে A2। তাহলে এই সমীকরণটাকে আমরা যদি সাজিয়ে লিখি A2 হচ্ছে A1, A2/A1 ইন্টু হচ্ছে F1, তাহলে আমরা F2 আমরা পাচ্ছি A2/A1 গুণ হচ্ছে F1। তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাই A2 এর ক্ষেত্রফল A1 এর চেয়ে যত গুণ বেশি হবে তত বেশি আমরা F2তে বল পাবো, অর্থাৎ প্রাপ্ত বলের মান তত গুণ বৃদ্ধি পাবে। তো এটা আমরা ম্যাথে প্রয়োগ করে আমরা সৃজনশীল প্রশ্ন বা বিভিন্ন ধরনের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর আমরা করতে পারবো এই ধরনের সমীকরণ ব্যবহার করে। এবার তোমরা খেয়াল করো, এমনই একটি আমরা প্রয়োগ দিয়েছি বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ। এখানে খেয়াল করো A1 সমান হচ্ছে 5 মিটারের স্কোয়ার, এটার ক্ষেত্রফল, দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা বলে দিয়েছি 20 মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি F2/F1 = A2/A1, অথবা F2 এটা F1কে এখানে লিখতে পারতাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা F2 সমান পাচ্ছি হচ্ছে F1 এর মান বসিয়ে দাও, A2 এর মান বসিয়ে দাও এবং এটার মান বসিয়ে দাও, F2 সমান হচ্ছে পাচ্ছি আমরা 40। তার মানে আমরা কত বল প্রয়োগ করেছিলাম? আমরা F1 হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করেছিলাম। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করে পূর্বের 4 গুণ বেশি আমরা বল পাচ্ছি। আমরা 10 নিউটন বল প্রয়োগ করে এখানে পাচ্ছি হচ্ছে 40 নিউটন। কেন 4 গুণ হলো? কারণ হচ্ছে এখানে ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রফলের চেয়ে দ্বিতীয় ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ বেশি। এভাবে এই ধরনের প্রয়োগের স্তরগুলো গ নাম্বারের প্রশ্নের উত্তরের জন্য আমরা এগুলো করতে পারবো। এরপর আমরা দেখি দ্বিতীয় অংশে খেয়াল কর, এখানে এমনই একটি সৃজনশীল তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে আছে দুইটি পিস্টন আছে, একটা হচ্ছে A1 A2, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া নেই, এখানে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, এটা ব্যাস দেওয়া আছে D2 D1। আর F1 বল, F1 এর মান দেওয়া আছে 200 নিউটন। বল প্রয়োগ করে ছোট পিস্টনটি 5 সেন্টিমিটার অতিক্রম করে এবং বড় পিস্টনটি 1.2 সেন্টিমিটার অতিক্রম করে, এটা বলে দেওয়া আছে। তাহলে এখানে তুমি খেয়াল করো এভারেস্ট চূড়া অক্সিজেনের পরিমাণ কত সেটা তুমি পারবে। কোনো ভারী বস্তুকে পানিতে নিমজ্জিত করলে সেটি হালকা মনে হয় কেন? এটা পারবে প্লবতার কারণে। এরপরে F2 এর মান তুমি নির্ণয় করতে পারবে। F2 হচ্ছে এখানে F2 এর মান নির্ণয় করতে পারবে, কারণ আমরা সূত্র জানি। আমরা এখানে যেহেতু আমাদের ব্যাস দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা A1 লিখতে পারবো হচ্ছে 1/4 পাই D1 স্কোয়ার। A2 লিখতে পারবো হচ্ছে 1/4 পাই D2 স্কোয়ার। এভাবে আমরা F2 এর মান নির্ণয় করতে পারবো। এবার আমরা তাহলে তোমরা দেখো এখানে ঘ নম্বর প্রশ্নে পৃষ্ঠদ্বয় কাজের পরিমাণ সমান হবে কি? গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে আমরা জানি কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। এই ক্ষেত্রে হচ্ছে দেখো F1 বল হচ্ছে 200 নিউটন, আর হচ্ছে এখানে ছোট পিস্টনটি হচ্ছে 5 সেন্টিমিটার অতিক্রম করে। আর গ নাম্বার থেকে তুমি F2 এর মান বের করে ফেলবে এবং বড় পিস্টনটি 1.2 সেন্টিমিটার অতিক্রম করে। তাহলে তুমি W আমরা লিখতে পারবো হচ্ছে, আমরা এরকম লিখতে পারি W সমান হচ্ছে বল ইন্টু হচ্ছে সরণ। অর্থাৎ আমরা এইভাবে যদি লিখি, তুমি খেয়াল করো এখানে লেখো W, দেখো এখানে দেখা যাচ্ছে কিনা দেখো, W সমান হচ্ছে F1 L1, W2 হচ্ছে F2 L2। তো পরিশেষে তুমি W1 W2 নির্ণয় করে তুমি সম্পর্কটা দেখতে পারো যে কৃতকাজের পরিমাণ সমান না বেশি। যদিও এখানে সমান হওয়ার কথা, কিন্তু যদি আমাদের ম্যাথমেটিক্যালি কোনো ধরনের ইনফরমেশান ল্যাক থাকে তাহলে হয়তো বা সমান সেটা নাও হতে পারে। তো এবার খেয়াল করো, তাহলে এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা পারবে। বিশেষ করে হচ্ছে নবম শ্রেণীর ছাত্র যারা, তাদের জন্য বিষয়টি একেবারেই নতুন। তো আস্তে আস্তে তুমি যদি বিষয়টা বোঝার চেষ্টা করো তাহলে এই প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পারবে। এরপরে তুমি খেয়াল করো বায়ুমণ্ডলের চাপ খেয়াল করো। আমরা জানি সবাই বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেটাকে আমরা হচ্ছে যদি প্যাসকেলে লিখি তাহলে লিখতে পারি 101325 প্যাসকেল। এটা লিখতে পারি হচ্ছে আমরা 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান
তো এখানে তুমি খেয়াল করো যে বায়ুমণ্ডলীয় বাতাসের যে চাপ সেটা হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে সর্বাধিক, কারণ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এরপরে হচ্ছে যখন উচ্চতা বৃদ্ধি পাবে, দেখো এইদিকে হচ্ছে উচ্চতা, এদিকে হচ্ছে বাতাসের চাপ। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে হচ্ছে বায়ুর চাপ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা তো এটা জানি সবাই যে সূর্য পর্বতের উপরে রান্না করা দূর হোক, কারণ সেখানে হচ্ছে বায়ুর চাপ কম থাকে, ফলে পানি বাষ্প হয়ে যায় বা তাড়াতাড়ি বাষ্প হয়ে যায়। রান্না বা যেই সবজি বা তরিতরকারি থাকে সেটি সিদ্ধ হতে সময় নেয়। এই কারণে সেখানে বাতাসের চাপ কম বিধায় এটা ঘটে। তো বাতাসের চাপটা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে তাড়াতাড়ি রান্না হয়। এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্রেসার কুকার ব্যবহার করি। তো তুমি এখানে লক্ষ্য করতে পারছো এই গ্রাফ থেকে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং আমরা দেখি পর্বতারোহী যারা, তারা অবশ্যই হচ্ছে পর্বতের সূর্য বা উপরে ওঠার সময় অক্সিজেন সিলিন্ডার বা বায়ুর চাপ প্রশমিত করার যে ব্যবস্থা সেটা তারা করে থাকেন। তো আমরা বায়ুর চাপ পরিমাপ করি ব্যারোমিটারের সাহায্যে। ব্যারোমিটারে বাতাসের চাপ দেখে স্থানীয় আবহাওয়া অফিস বিভিন্ন ধরনের আবহাওয়া সম্পর্কিত তথ্য দেয় তো বা ভবিষ্যৎবাণী করে। তো ব্যারোমিটারে উচ্চ চাপ দেখলে বোঝা যায় যে বাতাস শুষ্ক থাকবে এবং আবহাওয়া ভালো যাবে। চাপ কমতে থাকলে বোঝা যাবে যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। চাপ বেশি কম হলে বোঝা যাবে যে আশেপাশে এলাকা থেকে বাতাস ছুটে এসে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে। তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা বাতাসের চাপ দেখে আমরা যে ওয়েদার ফরকাস্ট সেগুলো আমরা করতে পারি বা আবহাওয়া সম্পর্কিত যে তথ্য সেগুলো আমরা দিতে পারবো। এরপরে তুমি খেয়াল করো, এখানে চিত্র লক্ষ্য করো। চিত্রে দেখতে পাচ্ছ একটি স্প্রিং, দুই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে। দুই দিক থেকে বল প্রয়োগ করলে কী হবে, সেটি প্রসারিত হবে। আবার যদি এদিকে ছেড়ে দেওয়া হয় তাহলে পূর্বের জায়গায় চলে যাবে। তাহলে তুমি আবার এটা খেয়াল করো, এক টুকরা কাপড়কে যদি আমরা টান দেই তাহলে সেটি কি লম্বা হবে, আবার টান ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে। তাহলে এভাবে আমরা দেখো এখানে একটা বস্তু যেটা কি বল প্রয়োগ করলে হচ্ছে সেটি লম্বা হবে, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে। তাহলে এটি কি? তাহলে এটি দেখো বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, আবার বল প্রত্যাহার করলে পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে আমরা এই চিত্র তিনটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা যখন বল প্রয়োগ করব উভয় দিক থেকে তখন সেটি হচ্ছে আকৃতির পরিবর্তন করবে, আবার বল প্রত্যাহার করলে বা ছেড়ে দিলে পূর্বের অবস্থা ধারণ করবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানেও সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা লক্ষ্য করি যে এই বিষয়টি আসলে কিসের সাথে সম্পর্কিত। এখানে দেখো যেই বিষয়টির সাথে সম্পর্কিত সেটা আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখানে তুমি একটু লক্ষ্য করো, তুমি যদি এখানে দেখো একটা রাবার, এটার প্রাথমিক দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে পরিমাপ করতে পারি এবং এটা যদি হচ্ছে উভয় দিকে আমরা বল প্রয়োগ করি তাহলে হচ্ছে সেটি লম্বা হবে। অর্থাৎ রাবারে ফিতে টানলে কি পরিবর্তন হয়, আবার টান ছেড়ে দিলে কি ঘটে আমরা সবাই জানি। আমরা বিভিন্ন ধরনের রাবার প্যান্ট বা জামা কাপড়ে ব্যবহার করি, সেটা কি আটকায় রাখার জন্য, আবার সেটাকে লম্বাও কিছুটা করা যায়। তো কেন এটি যে আগের অবস্থায় কেন চলে যায়, কারণ এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং টান ছেড়ে দিলে পূর্বের অবস্থা ফিরে পায়। তাহলে এই বিষয়টি কার সাথে জড়িত? পদার্থের একটা ধর্মের সাথে জড়িত। তাহলে সে কী ধর্ম? সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আসি আমরা এবার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করি। যে স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের এমন একটি ধর্ম যেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে পদার্থকে টানলে বা বল প্রয়োগ করলে সেটি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, আর যদি বল প্রত্যাহার করা হয় তাহলে অবশ্যই সে আগের অবস্থায় যাবে। তো এই ধর্ম যেটা সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। তো আমরা এটা নিয়েই আলাপ করব। এখানে দেখো তুমি আগের মতো দেখতে পাচ্ছ রাবারে বল প্রয়োগ করা হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আবার বল প্রত্যাহার করছে, পূর্বের অবস্থা চলে যাচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো আমাদের নিত্যদিনের ঘটনা। দেখো এখানে বাহ্যিক বলের প্রভাবে একক দৈর্ঘ্যের পরিবর্তন হলো বিকৃতি, অর্থাৎ আমরা যখন এটার দৈর্ঘ্যের পরিবর্তনটা হয় সেটা কী হবে, বিকৃতি হবে। বাহ্যিক বলের প্রভাবে বিকৃতি মানে হচ্ছে পরিবর্তনটা হবে। কেমন পরিবর্তন? আমরা যদি বলি যে তার আদি দৈর্ঘ্য L0 এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে দৈর্ঘ্যের শেষ যেটা বল প্রয়োগের পরে শেষ
যে দৈর্ঘ্য হবে সেটিকে আমরা যদি এল বলি, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে এল বিয়োগ হচ্ছে এল নট। তাহলে বিকৃতি কী হবে, এটা অনুপাত হিসাবে আদি দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করতে পারবো। দেখো তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রতিরোধকারী বল হলো পীড়ন। অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করেছি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করেছি সেটাকে আমরা বলছি পীড়ন। তাহলে একটা বিকৃতি এবং একটা পীড়ন, এই দুইয়ের মধ্যে একটা রিলেশন আমরা করতে পারি। তাহলে রিলেশনটা কি খেয়াল করো তুমি, রিলেশনটা দেখো। এখানে রিলেশনটা দেখার আগে তো আমরা আরেকটু বিষয়ে লক্ষ্য করব যে স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ আমরা যে বল কোনো বস্তুতে প্রয়োগ করব সেটি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সে তার পূর্বের অবস্থা ফিরে পাবে। এর চেয়ে যদি বেশি হয় তাহলে পূর্বাবস্থা ফিরে পাবে না। যেমন আমরা একটা স্প্রিংয়ে একটা ভার ঝুলে দিচ্ছি, দুইটা ভার ঝুলে দিচ্ছি, আমরা যদি এখানে তিনটা ভার ঝুলিয়ে দিই তাহলে দেখো এটি ছিঁড়ে পড়ে যাবে। কেন ছিঁড়ে পড়ে যাবে? কারণ স্থিতিস্থাপক যে সীমা সেটাকে এখানে অতিক্রম করেছে, আর এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে। অর্থাৎ এই ভার দুটো যদি আমরা ছেড়ে দিই তাহলে স্প্রিং পূর্বের অবস্থা ফিরে হবে, এটা যদি ছেড়ে দিই তাহলে স্প্রিং পূর্বের অবস্থা ফিরে পাবে। কিন্তু এখানে স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করেছে, অতিক্রম করায় হচ্ছে এর যে স্থায়ী যে পরিবর্তন হয়েছে এটা ছিঁড়ে যেতে পারে, অথবা এই স্প্রিংটা লম্বা হয়ে যেতে পারে, ফলে পূর্বের অবস্থা ফিরে নাও পেতে পারে। তো ওরকমই একটা অবস্থা এখানে। তাহলে এটা নিয়ে আমরা একটা দেখো বলতে পারি যে এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ যতটুকু লম্বা হলো এবং যে বলের কারণে হলো সেই প্রযুক্ত বল আর হচ্ছে তার যে বিকৃতি পরিবর্তনটা সেটা পরস্পর হচ্ছে সমানুপাতিক। আমি যদি অধিক বল প্রয়োগ করি তাহলে বিকৃতি অধিক হবে, যে এখানে যে বিকৃতি হয়েছে এখানে তার সে বিকৃতি বেশি হয়েছে, কিন্তু সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। যদি সীমাকে অতিক্রম করে তাহলে আমরা এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এবার আমরা দেখি এই ইনি হচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক। ইনি যে সূত্রটা দিয়েছেন সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রই হচ্ছে এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এরপরে তুমি খেয়াল করো, রবার্ট হুক ছিলেন একজন ইংরেজ পদার্থবিদ। উনি 1676 সালে এই সূত্রের অবতারণা করেন। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে যেই বিষয়টা দেখো, তুমি এখানে একটু চিত্রে খেয়াল করো, আমরা একটা রবার দণ্ড নিলাম, আদি দৈর্ঘ্য মেপে নিলাম। এরপরে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য, এখন যেটা হলো চূড়ান্ত দৈর্ঘ্য, এই চূড়ান্ত দৈর্ঘ্য থেকে প্রথম যে দৈর্ঘ্যটা ছিল সেটা আমরা বিয়োগ করলাম, ফলে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা এটা বললাম। এরপরে তুমি খেয়াল করো দণ্ডের একক দৈর্ঘ্যের পরিবর্তন যেটা হচ্ছে তার বিকৃতি। তাহলে বিকৃতি কী হবে? দৈর্ঘ্য বৃদ্ধি এল বিয়োগ এল নট বিয়োগ হচ্ছে আদি দৈর্ঘ্য, এটাকে আমরা বলছি হচ্ছে তার দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দণ্ডের ভিতরে যে প্রতিরোধকারী বল সেটাকে আমরা যদি এফ বলি, হ্যাঁ, বা টি বলি, আর দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা যদি এ বলি, তাহলে দণ্ডের একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী যে বল সেটাকে আমরা পীড়ন বলছি। পীড়ন সমান লিখতে পারি হচ্ছে এফ বাই এ অথবা টি বাই এ। তাহলে আমরা এটা পাচ্ছি পীড়ন আর এটা পাচ্ছি হচ্ছে বিকৃতি। তাহলে আমরা জানি পীড়ন আর বিকৃতি হচ্ছে পরস্পর সমানুপাতিক স্থিতিস্থাপক সীমার মধ্যে, যেটা আমাদের রবার্ট হুকের যে সূত্র সেটি থেকে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো গাণিতিকভাবে পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি। তাহলে এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটা ধ্রুবক আমরা নিয়ে আসছি, এখানে খেয়াল করো, পীড়ন সমান ধ্রুবক ইন্টু হচ্ছে বিকৃতি। এই ধ্রুবকটা পেলাম কোত্থেকে? এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে। তাহলে তুমি এখান থেকে যদি এটা ম্যাথমেটিক্যালি রূপ দাও তাহলে তুমি পাচ্ছ, খেয়াল করো এখানে তুমি পাচ্ছ হচ্ছে ধ্রুবক সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে ধ্রুবকটাকে আমরা এই পাশে নিলে পীড়ন আর বিকৃতি নিচে চলে যাচ্ছে। তাহলে পীড়ন কোনটা? পীড়ন হচ্ছে এফ টি বাই এ, তাহলে টি বাই এ লিখলাম। আর বিকৃতি কোনটা? নিচে। তাহলে নিচে যদি বিকৃতি যায় এটাকে উল্টে দিলে হচ্ছে এল নট উপরে চলে যায়, তাহলে এল নট বাই হচ্ছে এল বিয়োগ হচ্ছে এল নট। এটা বিকৃতি, এটাকে উল্টে দিলে উপরে চলে যাচ্ছে এই অংশটা, নিচে এই অংশটা আসছে। তাহলে আমরা এখানে যে ধ্রুবকটা পাচ্ছি এই ধ্রুবকটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ইয়ংস মডুলাস, যেটা হচ্ছে 19 শতকের ব্রিটিশ বিজ্ঞানী টমাস ইয়ংয়ের নাম অনুসারে এই মডুলাসের নামকরণ করা হয়েছে। মডুলাস শব্দটি আসলে এসছে থেকে ল্যাটিন মূল শব্দ মোডাস থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়াই হচ্ছে ইয়ং মডুলাস, যেটা
হ্যাঁ, টমাস বিজ্ঞানী ইয়ংয়ের নাম অনুসারে আসছে। তাহলে ওয়াই সমান আমরা পাচ্ছি হচ্ছে এল নট বাই হচ্ছে এল বিয়োগ এল নট ইন্টু হচ্ছে টি বাই এ। এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ পর্যন্ত আমরা তো বুঝতে পারছি বিষয়গুলো, যে একটু তোমাদের প্রথম যারা শিখবে তাদের জন্য একটু মানে কঠিন মনে হলেও হতে পারে। তো তুমি আরেকটু লক্ষ্য করো যে পর্যায়ক্রমের এইটার তাহলে ওয়াইকে আমরা বলছি যেটা স্থিতিশীল গুণাঙ্ক বা হচ্ছে কি বলছি আমরা ইয়ংয়ের গুণাঙ্ক বা মডুলাস। এবার তুমি আরেকটা মডুলাসের কথা খেয়াল করো, বাল্ক মডুলাস বা আয়তনীয় গুণাঙ্ক। আমরা ওইটা বললাম কঠিন পদার্থের ক্ষেত্রে, এখন এটা হতে পারে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হতে পারে। ধরা যাক একটা সিলিন্ডারের মধ্যে হচ্ছে সাধারণ অবস্থায় ভি আয়তনে গ্যাস আছে। একটা সিলিন্ডার তুমি নিয়েছো, যেই সিলিন্ডারের মধ্যে হচ্ছে ভি আয়তনে গ্যাস আছে। এখন এই গ্যাসে যদি চাপ দেওয়া হয়, তাহলে গ্যাসের যদি চাপ দেওয়া হয় তাহলে কি হবে, সেটার আয়তন কমে গেলে ভি হলো। এখন এখানে পীড়ন হচ্ছে পি আর বিকৃতি হচ্ছে ভি বিয়োগ ভি নট বাই হচ্ছে ভি। কাজেই আমরা লিখতে পারি, হ্যাঁ, পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি, এখান থেকে এটা সমানুপাতিক ধ্রুবক হচ্ছে বি। এই বিকে আমরা বলছি হচ্ছে বাল্ক মডুলাস, যেটা হচ্ছে আয়তনীয় গুণাঙ্ক বলা হয়। তাহলে এখান থেকে বি এর মান আমরা নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখছি বি এর একক অবশ্যই হচ্ছে কি চাপের এককের সমাধান নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। তো এটাও আমরা আয়তনীয় গুণাঙ্ক দেখলাম। কিসের ক্ষেত্রে দেখলাম, হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা দেখলাম। দেখো এই পাঠের শেষ অংশে আছে পদার্থের, আমরা সবাই জানি পদার্থ 3 অবস্থায় বিরাজ করে। তো সেটা একেবারেই ছোট ক্লাস থেকেই আমরা শিখছি কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা। আমরা সবাই জানি যে কঠিন পদার্থের হচ্ছে অণুসমূহের মধ্যে আকর্ষণ শক্তি প্রবল। এখানে তুমি দেখতে পাচ্ছ অণুগুলো পরস্পরের সাথে খুবই ঘন সন্নিবিষ্ট আছে। পরস্পরের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি এবং তাদের মধ্যে যে আন্তঃআণবিক দূরত্ব সেটা খুবই কম। অপরদিকে তুমি খেয়াল করো এই তরল পদার্থের অণুসমূহ কিছুটা দূরে, আকর্ষণ শক্তি কিছুটা কম এবং তাদের আন্তঃআণবিক দূরত্ব দূর। আবার এখানে তুমি খেয়াল করো বায়বীয় পদার্থের মধ্যে অণুসমূহের মধ্যে আকর্ষণ নেই বললেই চলে এবং তাদের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। এবং এটাকে রাখার জন্য অবশ্যই পাত্রে ঢাকনাযুক্ত পাত্রে ঢেকে রাখতে হবে, না হলে এই গ্যাসীয় পদার্থ পাত্রে অবস্থান করবে না। তাহলে আমরা বুঝতে পারি যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ, যেটা পদার্থের 3 অবস্থা, সেটা আমরা এইভাবে আন্তঃআণবিক আকর্ষণ বা অণুসমূহের মধ্যে যে আকর্ষণ সেইটার সাপেক্ষে আন্তঃআণবিক আকর্ষণ এবং আন্তঃআণবিক দূরত্বের সাপেক্ষে আমরা ব্যাখ্যা করতে পারব। তো এখানে আমরা দেখতেই পারছি সেটা যে তীব্র আকর্ষণ আছে, আকর্ষণ বল কাজ করে, নিজস্ব আকার ও আয়তন আছে। আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে এখানে তরল পাত্রের আকার ধারণ করতে বাধ্য, কারণ এখানে পাত্রেই থাকবে। আর এখানে বায়ু পদার্থে দেখতে পাচ্ছ অণুগুলো দূরে থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলে এখানে কাজ করবে না, এখানে পরস্পর থেকে তারা দূরে সরে যেতে পারে। এখানেও তুমি দেখতে পাচ্ছ সেম ঘটনা, যখন আমরা কোনো তরলকে আমরা কী করব, তাপ দিব, তখন হচ্ছে তাপ দিলে আস্তে আস্তে অণুগুলো গতিশীল হবে। এক সময় হচ্ছে অণুগুলো তার তরলের উপরিতল থেকে বাষ্প হওয়া শুরু করবে, তাদের মধ্যে গতিশক্তি বেড়ে যাবে অণুগুলোর, যেটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে থাকে না। যখন তাপ দেই তখন হচ্ছে অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ কমে যাবে এবং তারা পরস্পর থেকে দূরে যাবে এবং ছোটাছুটি করবে। ওই অবস্থায় হচ্ছে কি, একেবারেই যখন আন্তঃআণবিক আকর্ষণ থাকবে না, অণুগুলো পরস্পর থেকে দূরে যাবে, তখনই হচ্ছে সেটা বায়বীয় অবস্থায় রূপান্তর হবে। এটা আমরা বুঝতে পারি। তাহলে এইভাবে আমরা এই অধ্যায়ের আমরা মোটামুটিভাবে দেখতে পারি এই বিষয়গুলো আমাদের এখানে ছিল। তাহলে আমরা যদি প্রথম থেকে বিষয়গুলো আমরা ভালোভাবে পড়াশোনা করি তাহলে নিশ্চয়ই এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা ধারণা আসবে। তো পদার্থের আণবিক গতিতত্ত্বের কথাও এখানে যেটা চলে আসছে। আমরা যে আণবিক গতিতত্ত্বের কথা বলছি, যে অণুসমূহ যে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে গ্যাসীয় অবস্থায়, সেটা কথা আমরা বলতে পারি। তো এরপরে আমরা দেখো আমরা এখানে বলতে পারি যে পদার্থের চতুর্থ অবস্থা, আমরা জানি পদার্থ 3 অবস্থায় বিরাজ করে, তারপরে আরেকটা অবস্থার কথা আমরা এখানে পাচ্ছি, গ্যাসীয় অবস্থা, প্লাজমা অবস্থা। তাহলে প্লাজমা অবস্থায় আসলে কি হচ্ছে, প্লাজমা অবস্থায় হচ্ছে এটি পদার্থের চতুর্থ অবস্থা আমরা বলি, চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা।
এই অবস্থায় ইলেকট্রন এবং আয়নের মধ্যে এক ধরনের মিশ্রণ তৈরি হয়। যদিও গ্যাসের মতো থাকে, কিন্তু গ্যাসের সব ধর্ম এর জন্য সত্য নয়। আমরা জানি গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু চৌম্বক ক্ষেত্র দিয়ে প্লাজমার নির্দিষ্ট আকার তৈরি করে ফেলা যায়। আমরা প্রচণ্ড তাপ দিয়ে গ্যাসকে প্লাজমা অবস্থায় করা যায়, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেও প্লাজমা করা যায়। আমাদের ঘরে টিউবলাইট আমরা দেখি, এর ভিতরে প্লাজমা তৈরি হয়। নিয়ন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন আমরা দেখি, সেখানেও আমরা প্লাজমা অবস্থা দেখতে পাই। আবার বজ্রপাত হলে যে বিজলি আলো দেখা যায়, সেটিও প্লাজমা। আবার দূর নক্ষত্রের মাঝে যে পদার্থ, সেটিও প্লাজমা অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে পদার্থের চতুর্থ অবস্থা সম্পর্কে, যে তার একটা বাস্তব কতগুলো উদাহরণ বা এক্সাম্পল আমাদের আশেপাশেই আমরা দিতে পারি। আমরা বর্তমানে ফিউশন পদ্ধতিতে ভারী নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করে হালকা নিউক্লিয়াস একত্র করে ফিউশন পদ্ধতির শক্তি তৈরি করার জন্য প্লাজমা ব্যবহার করার চেষ্টা করা হয়, এবং এখন এটি পদার্থবিজ্ঞানের একটি গবেষণার অন্যতম একটি ক্ষেত্র। তাহলে আমরা এই অধ্যায়ে একবারে শেষ দিকে এসে গেছি। পদার্থের চতুর্থ অবস্থা দিয়ে আমরা এই চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করব। তো তোমরা যদি একটু ভালো মতো পড়ো এবং আমার এই ভিডিও বিষয়গুলো লক্ষ্য করো, বই নিয়ে পড়াশোনা করো, তাহলে আশা করি যে তোমরা শিখতে পারবে। আর দশম শ্রেণী ছাত্রদের বলি, তোমরা বিষয়টি পড়েছো আগে, শুধুমাত্র এটা দেখে আবার নিজের থেকেই রিকল করার চেষ্টা করো, এবং যেই ধরনের সমস্যা, গাণিতিক সমস্যাগুলো আছে, সেগুলো বাসায় প্র্যাকটিস করো। আশা করি সবার উপকারে আসবে। ধন্যবাদ। সবাই বাসায় থেকো, ভালো থেকো, আর এই রোজার দিনে সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাংক ইউ।